টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতা, যানজট আর জলজটে স্থবির ঢাকা শহর। সামান্য বৃষ্টি হলে পুরো এলাকাকে মত্র এলাকা আমার পানিতে ভরে যায়। বাচ্চা স্কুলে যেতে পারে না, তারপরে ব্যবসা বাণিজ্যের সমস্যা। সকালে আসছি, অফিস আসতে দেখা গেল জামা কাপড় সম্পূর্ণ ভিজে গেছি, কিছু করার নাই। ইলেকশনের মধ্যে ভোট দিয়েছিলাম কি আমাকে রাস্তা ঠিক করবো, রাস্তা পানি কিছু ঠিক করে নাই, খালি ইলেকশনের সময় আয়া দৌড়াইবো। আগামী এক সপ্তাহ টানা বৃষ্টিপাতের পূর্বাভাস। এই মাসের 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, মাঝে মাঝে অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। এসব কারণে উজানের পানিও বেরিয়ে আসতে পারে। ফেনী সহ বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির অবনতি, কক্সবাজারে পাহাড় ধসে স্কুল ছাত্রীর মৃত্যু। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিএনজি স্টেশনগুলোতে বর্ধিত দামে জ্বালানি গ্যাস কিনতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভ, সিদ্ধান্তের আগেই পরিবহনের ভাড়া না বাড়ানোর নির্দেশ সরকারের। ছাত্রলীগকে মানুষ পেটানোর লাইসেন্স দিয়েছে সরকার, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম জিয়া। চট্টগ্রাম ও ময়মনসিংহে কর্মসূচিতে পুলিশের বাধা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় 3 ছাত্রলীগ নেতাকে অব্যাহতি, 4 শিক্ষার্থী বহিষ্কার, আজও শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি। এবং অক্টোবর থেকে শুরু হবে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজ, প্রবল স্রোতেই চলছে টেস্ট পাইলিং, এরপরই নির্ধারণ হবে ভবিষ্যৎ কর্মপন্থা। বৃষ্টি আর যানজটে আজ সারা দিনই কার্যত অচল ছিল ঢাকা। প্রধান সড়কগুলোর পাশাপাশি অলিগলিতেও দিনভর ছিল থই থই পানি। আর এ কারণে কাজে বের হওয়া মানুষের নাভিশ্বাস ওঠে চরমে। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির এই প্রকোপ থাকবে পুরো সপ্তাহ জুড়ে। স্রোত ভেঙে এগিয়ে যাচ্ছে যানবাহন, নদীর বুকে নয়, রাজধানীর রাজপথের এমন দৃশ্য। মধ্যরাত থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি দুপুরের দিকে রূপ নেয় ভারী বর্ষণে। দফায় দফায় বর্ষণ ভাসিয়ে নিয়ে যায় ঢাকার রাস্তাঘাট। মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কারওয়ান বাজার, শান্তিনগরের মতো প্রধান সড়কগুলোর পাশাপাশি পানি ঢুকে পড়ে অলিগলিতেও। আর এতে স্থবির হয়ে পড়ে রাজধানী। সামান্য বৃষ্টি হলে পুরো এলাকাকে মত্র এলাকা আমার পানিতে ভরে যায়। ইন্ডিপেন্ডেন্ট বাজার একদম আমার সমকাল প্রত্যেক অবস্থা, এক গিরা পানি হয়। বাচ্চা স্কুলে যেতে পারে না, তারপরে ব্যবসা বাণিজ্যের সমস্যা। গাড়ি গুড়ি অনেক মেয়ে ছেলেরা এখানে উল্টা পড়ে। রাস্তায় কি অবস্থা, জ্যাম। হ্যাঁ, টাইম নিয়ে আমার ক্লাস ছিল 12:10, এখন 2:45 বাজে আমি আসলাম। সকালে আসছি, অফিস আসতে দেখা গেল জামা কাপড় সম্পূর্ণ ভিজে গেছি, কিছু করার নাই। ভারী বৃষ্টিপাতে সবচেয়ে খারাপ অবস্থা পুরান ঢাকার সরু গলিগুলোর। ভুক্তভোগীরা জানালেন, অল্প বৃষ্টিতেই নিয়মিত ডুবে যায় এখানকার রাস্তাঘাট। ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হয় প্রতি বছর বর্ষাকালে সীমাহীন দুর্ভোগে পড়ছেন এখানকার মানুষজন। আর একে নিয়তি বলেই মেনে নিয়েছেন তারা। আমাকে মহল্লা ডুবা জায়গা আমরা ইলেকশনের মধ্যে ভোট দিয়েছিলাম কি আমাকে রাস্তা ঠিক করবো, রাস্তা পানি কিছু ঠিক করে নাই, খালি ইলেকশনের সময় আয়া দৌড়াইবো, এমনি দৌড়াইবো না, আমরা গিয়ে গোল্লা ফাটায় হালাই। ছোট থেকেই দেখতেছি এই সমস্যার সমাধান কোনো সরকারই করতে পারেনি। আষাঢ় শ্রাবণ পার করে ভাদ্র মাসের শেষেও বিরাম নেই বৃষ্টির। সহসা বৃষ্টি থামবে এমন সুখবরও দিতে পারছে না আবহাওয়া অফিস। বৃষ্টিপাতটা একেবারেই চলে যাবে না। বৃষ্টিপাত প্রায় 8 তারিখ পর্যন্ত, এই মাসের 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, মাঝে মাঝে অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। এসব কারণে উজানের পানিও বেরিয়ে আসতে পারে। ইন্ডিয়ানেতে, নেপালে বৃষ্টি হচ্ছে, ইন্ডিয়ান ইস্টার্ন পার্টেও বৃষ্টি হচ্ছে। সব বৃষ্টি গড়িয়ে পানি আমাদের দেশে আসে, সে কারণে নদীগুলো সব এমনিতেই প্লাবিত, তারপরও বেশি বৃষ্টি হলে আরো প্লাবিত হয়। সপ্তাহ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতার দুর্ভোগ কোন পর্যায়ে পৌঁছবে সেই আশঙ্কায় এখন ঢাকাবাসী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে ফারজানা ইয়াসমিন নামে 7ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায় বেলা 11:30টার দিকে সদর উপজেলার দক্ষিণ মুহুরীপাড়া এলাকায়
একটি পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। এ সময় পাহাড়ের পাশের একটি বসত ঘরের বাসিন্দারা বেরিয়ে আসতে পারলেও ফারজানা ইয়াসমিন নামে এক কিশোরী আটকা পড়ে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফারজানার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদিকে থেমে থেমে মুষলধারে বৃষ্টি আর উজানের ঢলে দেশের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঢলে তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে ফেনীর ফুলগাজী ও পরশুরামের গ্রামের পর গ্রাম। সরকার ছাত্রলীগকে মানুষ পেটানোর লাইসেন্স দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে বিএনপি 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এর আগে সকালে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে সকাল 11:15টার দিকে সমাধি পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন বেগম জিয়া। এতে সভাপতির বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আজকে গণতন্ত্রহীন এবং পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। র্যাব যা কিছু করেছে, অন্যান্য এজেন্সি যা কিছু করেছে, হাসিনার নির্দেশেই করেছে, হাসিনার কথা মতো করেছে। তার আগে জবাবদিহি করতে হবে হাসিনাকে। সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বেগম জিয়া। আওয়ামী লীগের সোনার ছেলেরা ছাত্রলীগ যুবলীগ আজকে শিক্ষককে পেটাচ্ছে, কালকে মহিলাকে পেটাচ্ছে, সবাইকে মারছে, সবকিছু করছে, কিন্তু এখন পর্যন্ত কি তাদেরকে ধরা হয়েছে? ছাত্রলীগকে কি ওরা লাইসেন্স দিয়ে দিয়েছে মানুষ পেটানোর জন্য, মানুষ মারার জন্য? শুধু ছাত্রলীগ যুবলীগের কারণে নয়, বিভিন্ন পরগাছা ভর করায় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। পরগাছাগুলোর জন্যই আজকে আওয়ামী লীগ তাদের রাজনীতি থেকে সরে গেছে। তারা তাদের কমিটমেন্ট রাখতে পারছে না এই পরগাছাগুলোর জন্য। মানে এরা তো জীবনে কোনোদিন এমপি হবে সেটা ভাবতেই পারেনি, একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানও হতে পারে না। বড়গাছাগুলি থাকলে আওয়ামী লীগ যে একটা বড় গাছ আছে, এটা শুকাতে শুকাতে আস্তে 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 পড়ে যাবে। প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান জানান বেগম খালেদা জিয়া। গণতন্ত্র জনগণের উন্নয়ন কল্যাণের রাজনীতি আমরা করব। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম ও ময়মনসিংহে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি। সকাল 10টার দিকে চট্টগ্রামের 16 শহর বিপ্লব উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় নগর বিএনপি নেতা ফজলুল হক সহ নেতাকর্মীরা সমাবেশ করতে গেলে বাধা দেয় পুলিশ। ঘটনার এক পর্যায়ে ব্যানার ও ফুলের মালা ছিনিয়ে নিয়ে পণ্ড করে দেওয়া হয় দলটির কর্মসূচি। স্বাধীনতা বিরোধীরাই 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। দুপুরে রাজধানীর লালবাগে হাজী মোহাম্মদ সেলিম ডিগ্রি কলেজের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তারা। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সব রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের প্রত্যয় নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে 75-এর পর জাতি স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি আবারও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। এ সময় মন্ত্রী আর কোনো জ্বালাও পোড়াও যাতে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ক্ষতি করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালবাগ এলাকার স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। মাটি ভরাট করে করা হয়েছে। 75-এর পর কিন্তু আমরা স্বপ্নটাকে ভুলে গিয়েছিলাম। আজকে আমরা আবার নতুন করে স্বপ্ন দেখছি। আর যেন কোনো নির্যাতন নেমে না আসতে পারে, আর যেন আমাদের সন্তানদের পড়ালেখা নষ্ট না হয়, আর যাতে কোনো বিপদ না আসে। 5 শতাধিক স্কুল জ্বালিয়ে দেওয়া হয়েছে। ছেলেমেয়েদের পড়ালেখায় বাধার সৃষ্টি করেছে, তারা পড়ালেখা করতে পারবে না। পেট্রোল বোমার আঘাতের বন্ধ হয়েছে বলেছে। আর যেন সেই অবস্থার সৃষ্টি কেউ না করতে পারে, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। প্রতিশোধ নেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে তারা হত্যা করেছিল।
আর এই হত্যার ফলে তারা আমাদের দেশকে উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল। আপনারা দেখেছেন কারা ক্ষমতায় আসলো, এরপরে যারা স্বাধীনতা চায় নাই তারা ক্ষমতায় আসলো এবং এসে আমাদের দেশকে উল্টা দিকে ঘুরে নিয়ে গেল, যার ফলে আমাদের বহু বছর এইভাবে নষ্ট হয়ে গেল, আমরা কাজে লাগাতে পারি নাই। কিন্তু ইতিহাস বড়ই নির্মম, ইতিহাসকে কেউ ইচ্ছা করলে চাপা দিয়ে রাখতে পারে না। রাত 11টার সময় আরো থাকছে। নাটোরে নিখোঁজের 6 দিন পর সেপটিক ট্যাঙ্কে মিলল মাদ্রাসা ছাত্রের লাশ। টিভি সিরিয়াল দেখে টাকা আদায়ে সহপাঠীরাই করেছে এ কাজ, জানালো র্যাব। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মৌন মিছিল করেছে আন্দোলনরত শিক্ষকরা। একই সাথে একটি বিক্ষোভ সমাবেশও করেন তারা। সকালে ক্যাম্পাসের শিক্ষক ক্যান্টিনের সামনে জড়ো হন শিক্ষকরা। পরে 11:30 থেকে মৌন মিছিল নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে উপাচার্য ভবনের সামনে মিছিলটি শেষ হয়। সেখানে একটি বিক্ষোভ সমাবেশ হয়। উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করলেন তারা। যে 3-4 জন ছাত্র বলা হয়েছিল মিডিয়ার মাধ্যমে, অনুরোধ জানাচ্ছি আগাছা থাকবে না, আওয়ামী লীগের ভিতরে আগাছা থাকবে না, যুবলীগের ভিতরে এবং প্রিন্ট। বর্তমান যে ভাইস চ্যান্সেলর এসেছেন ওনাকে দেখে আমার মনে হয়েছে আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্টকে ভাইস চ্যান্সেলর করে দিই, সেও চালাতে পারবে। তার যোগ্যতা ওনার থেকে কোনো কিছু কম না। আমাদের নিজেদের একজন শিক্ষক যদি ভাইস চ্যান্সেলর হয় তাহলে সে মানে কত মায়া, কত ভালোবাসা থাকবে, সে কত ভালো করে কাজ করবে সেখান থেকে। এই দাবিটা তো অযৌক্তিক কোনো দাবি না, চাইতেই পারি। শ্বেতপত্রে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলো যাচাই করেন, সত্যি না মিথ্যা দেখেন। যদি সত্যি হয় এবং যদি মনে হয় অপরাধ গুরুতর, ওকে সরিয়ে নেন। আর যদি মনে হয় যে না এই ধরনের অন্যায় বাংলাদেশের জন্য এটা অন্যায় না, ঠিক আছে, বলে দেন আমাদেরকে যে না এই ধরনের অন্যায় একজন করতেই পারে ভাইস চ্যান্সেলর, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের বলে দেন, সব শিক্ষক ঘরে ফিরে যাবে। এদিকে শিক্ষকদের উপর হামলার অভিযোগে 4 ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ছাত্রলীগের 3 নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। বিকেলে প্রক্টোরিয়াল বডির আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কার করা হয়। তারা ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শী দেয়া বর্ণনা অনুযায়ী 4 ছাত্রকে শনাক্ত করে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কৃত হলেন পরিসংখ্যান বিভাগের ধনীরাম রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল মাসুম, বন ও পরিবেশ বিভাগের আরিফুল ইসলাম এবং জাহিদ হাসান। একই ঘটনায় গতরাত্রে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবু সাইদ, সহ সম্পাদক অঞ্জন রায় এবং যুগ্ম সম্পাদক সাজ্জাদুল ইসলাম সবুজকে অব্যাহতি দেওয়া হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেড়াতে আসা এক যুবকের বান্ধবীকে গণধর্ষণের হুমকি দিয়ে এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, এদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় এরা ছাত্রলীগের নেতাকর্মী। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 17 আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে বান্ধবীকে নিয়ে বেড়াতে যান এক যুবক। পরে উদ্যান থেকে বের হওয়ার সময় টিএসসি এলাকায় তাদেরকে ঘিরে ফেলেন কয়েকজন। দুজনকে টেনে হিঁচড়ে আলাদা করে ছিনিয়ে নেয় এটিএম কার্ড। এরপর বান্ধবীকে গণধর্ষণের ভয় দেখিয়ে কার্ডের পিনকোড জেনে নিয়ে টিএসসির এটিএম বুথ থেকে তুলে নেয় 50,000 টাকা। সোমবার টিএসসি এলাকায় ছিনতাইকারীদের দেখতে পেয়ে পুলিশে খবর দেন ভুক্তভোগী ব্যক্তি। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় এদের একজন রাজীব বাড়ই, জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। অপরজন অমিত কুমার দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক। অমিত দাস যে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আর একজন রাজীব বাড়ই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র। তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা ঘটনার দায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন সময় ছিনতাইয়ের যে অভিযোগ পাওয়া যায় তার সঙ্গে আর কারা জড়িত তাও খতিয়ে দেখছেন তারা। আরো কারা কারা তাদের সাথে ছিল তাদের নাম আমরা জানতে পারবো এবং গ্রেফতার করতে পারবো। পাশাপাশি ইতোপূর্বেও যে সমস্ত ঘটনা ওই অঞ্চলে সংঘটিত হয়েছে সেগুলোর সাথে তাদের যোগ্য সূত্র আছে কিনা, সেগুলোতে তারা জড়িত আছে কিনা সেটি জানতে পারবো। পাশাপাশি ওই এলাকায় অন্য আরো কারা কারা তাদের মতো আলাদা আলাদা ছিনতাই করে, তারা ছাত্র না অছাত্র নাকি অন্য, যেখানে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র রয়েছে, সেটি আমরা বের করার চেষ্টা করব। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছিনতাই সহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
রাজধানী সহ সারা দেশের সিএনজি স্টেশনগুলোতে সরকার নির্ধারিত নতুন মূল্যে জ্বালানি গ্যাস বিক্রি শুরু হয়েছে। গতরাত 12টার পর থেকে সিএনজি স্টেশনগুলোতে প্রতি ঘনমিটার গ্যাস আগের চেয়ে 5 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। জ্বালানি গ্যাসের নতুন দাম কার্যকর হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গাড়ি চালক ও মালিকরা। অন্যদিকে জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির অজুহাতে গণপরিবহনে চলমান ভাড়া নৈরাজ্য আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা যাত্রীদের। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। সোমবার রাত 11:45 তখনও রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে প্রতি ঘনমিটার জ্বালানি গ্যাস বিক্রি হচ্ছিল 30 টাকা দরে। কিন্তু মিনিট 15 পেরোতে না পেরোতেই শুরু হয় নতুন মাস, আর সেই সঙ্গে জ্বালানি গ্যাসের দামেও আসে পরিবর্তন। কিছুদিন আগে সরকার ঘোষিত নতুন মূল্য অনুযায়ী প্রতি ঘনমিটার জ্বালানি গ্যাসে 5 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 35 টাকায়। রাতে কম থাকলেও মঙ্গলবার ভোর থেকে সিএনজি স্টেশনগুলোতে বাড়তে থাকে গাড়ির সংখ্যা। প্রয়োজন মতো জ্বালানি নেওয়ার পর পাওয়া মূল্য তালিকা দেখে অনেকেরই চোখ কপালে ওঠে। আগে আমার ফুল ট্যাঙ্কি বর্তমানে 130 টাকা, আজকে 65 টাকা হয়ে গেল। গ্যাসের দাম বাড়বে কেন? এটা আমাদের দেশে হচ্ছে না। বিদেশ থেকে আনতো তাহলে মনে হয় যে এটা দাম বাড়ালে ঠিক আছে। 50 থেকে 60 টাকা করা উচিত আপনার অকটেন পেট্রোল, সেটাও কমাই নেই, বরং আরো গ্যাসের দাম বাড়ায় দিল। এটা পরিবহন সেক্টরে অনেক এরপরে এফেক্ট পড়বে। সবকিছুই বাড়তেছে, কিন্তু আমাদের গরিব মানুষের তো মজুরির দাম বাড়ে না। একটা জিনিস অবশ্যই বাড়তে পারে, বাড়বে না কেন? অবশ্যই বাড়বে, কিন্তু আমাদের ফ্যাসিলিটি দিয়ে বাড়ানো উচিত। সার্ভে করা উচিত যে আপনি এটা কিভাবে নিতে চান। জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধিতে লাভবান হচ্ছেন কারা? এমন প্রশ্নের জবাবে অধিকাংশ মানুষই হয়তো বলবেন সিএনজি স্টেশন মালিকের কথা। অথচ মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে শঙ্কিত তারাও। শুধু তো গ্যাসের দাম, সাথে তো বিদ্যুতের দামও বাড়ছে। যেহেতু মেশিন বিদ্যুতে চলে, এতে বিদ্যুতের কষ্ট তো বেশি আসবে। মাস শেষে যখন আমরা বিক্রি পরে যখন হিসাব হবে, তখন এর লাভ লসের কষ্ট তখন হিসাব করা যাবে, এখন তো বলা যাবে না। এমনিতে গণপরিবহনের ভাড়া নৈরাজ্যে অতিষ্ঠ সাধারণ যাত্রীরা। এর উপর জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধিতে তাদের মনে জন্ম নিয়েছে নতুন শঙ্কা। যেগুলো সিএনজি চালিত আর কি, গ্যাস চালিত, সেগুলোর দাম অবশ্যই বাড়িয়ে দেবে তারা। আরো বেশি ভাড়া চাবে, প্রতিটা মানুষ এতে হচ্ছে হ্যারেজ হবে। বাসা ভাড়া থেকে শুরু করে সবগুলো জিনিসের দামই বাড়বে। এর পরিপ্রেক্ষিতে আমরা যারা জনসাধারণ, নিজেও জনসাধারণ আছি, তাদের জন্য এটা বিশাল ভোগান্তি। এদিকে গত কয়েকদিনের মতো মঙ্গলবারও বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেশ কয়েকটি সংগঠন। এই সিদ্ধান্তকে অযৌক্তিক অভিহিত করে গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসের দাম কমানোর দাবিও করেছেন বক্তারা। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গ্যাসের দাম বাড়লেও এখনই গণপরিবহনের ভাড়া বাড়ানো যাবে না। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। গ্যাসের দাম বাড়ানোর কারণে গণপরিবহন ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণে গঠিত কমিটি আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে ভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ করবে বলেও জানান তিনি। যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণে সুপারিশ প্রদানে বিআরটিএ চেয়ারম্যানের নেতৃত্বে 12 সদস্যের একটা কমিটি রয়েছে। সিএনজি চালিত অটোরিকশা ভাড়া পুনর্নির্ধারণেও অনুরূপ 8 সদস্যের একটা কমিটি রয়েছে। আগামী 5 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দুটি কমিটি বাস্তব অবস্থা বিবেচনা করে জনস্বার্থে এ বিষয়ে সুপারিশ প্রদান করবে। এখন পর্যন্ত গণপরিবহন তথা রূপান্তরিত গ্যাস চালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি। বিআরটিএ সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তের আগে ভাড়া কোনোভাবেই বাড়ানো যাবে না। দর্শক, পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর ট্রায়াল পাইলিং নিয়ে একটি রিপোর্ট। আগামী অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজ। এ লক্ষ্যে চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হয়েছে টেস্ট পাইলিং। তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মূল পাইলের আদলেই শুরু হয়েছে ট্রায়াল পাইলের কাজ। মাঝ নদীতে তীব্র স্রোতকে উপেক্ষা করে চলছে এ কাজ। কর্মকর্তারা বলছেন, ট্রায়াল পাইল থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে মূল পাইলিং এর জন্য ভবিষ্যৎ কর্মপন্থা। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে ছবি তুলেছেন ওমর ফারুক। পদ্মার মাওয়া প্রান্ত থেকে 900 মিটার দূরত্ব, প্রবল স্রোতকে উপেক্ষা করে চলছে পদ্মা সেতুর ট্রায়াল পাইলের কাজ।
পরিকল্পনা অনুযায়ী 6.15 কিলোমিটার মূল সেতুর জন্য পদ্মার দুই প্রান্তে 5টি করে 10টি টেস্ট পাইলিং করা হবে। আর সেতু থেকে সড়কে নামার জন্য দুই পাশে 3 কিলোমিটার এলাকায় 8টি করে 16টি ভায়াডাক্ট পাইল বসানোর কথা। এর মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র মাওয়া প্রান্তে 3টি টেস্ট পাইল আর 5টি ভায়াডাক্টের কাজ শেষ হয়েছে। চূড়ান্ত পাইলের আগে নদীর দুই প্রান্তে 2টি ট্রায়াল পাইলের কাজ হবে। পরিকল্পনা অনুযায়ী মাওয়া প্রান্তের ট্রায়াল পাইলটির কাজ শুরু হয়েছে এর মধ্যেই। ভায়াডাক্টের জন্য 24টি সহ সেতুতে মূল পাইল বসানো হবে 264টি। আগের টেস্ট পাইলগুলো 1.5 মিটার ডায়া বিশিষ্ট হলেও এবার ট্রায়াল পাইলগুলোর ডায়া হচ্ছে মূল পাইলের মতোই 3 মিটার। 120 থেকে 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রায়াল পাইল মাটিতে প্রবেশ করানোর পর এর ভিতরে নিচের অংশে কনক্রিট, মাঝের অংশে বালু এবং উপরের অংশে কনক্রিট ও রডের মিশ্রণ দেওয়া হবে। এটা সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে আমরা এটা পিডিএ পাইল ড্রাইভিং অ্যানালাইসিসের মাধ্যমে যে টোটাল ধারণ ক্ষমতা, বেয়ারিং ক্যাপাসিটি, এই পাইলটা কতটুকু লোড নিতে পারবে সেটা আমরা পরীক্ষা করে দেখব। তারপরে আমরা এটা সম্পূর্ণ হওয়ার পর আমরা আশা করছি অক্টোবরের শেষের দিকে আমাদের মূল সার্ভিস পাইলের কাজ শুরু করবো ইনশাআল্লাহ। একটি ট্রায়াল পাইলের ওজন হবে 514 টন। চীন থেকে আনা 380 টন ওজনের হাইড্রোলিক হ্যামার দিয়ে এটি মাটিতে প্রবেশ করানো হবে। পুরো কাজে ব্যবহার করা হচ্ছে 1000 টন ওজনের অত্যাধুনিক একটি ক্রেন। মূল পাইলের এটা অনুরূপ পাইল পরীক্ষা। জাস্ট আমরা ওখানে কি প্রবলেম প্রথমে যদি আমরা ওখানে করতে যাই তাহলে অনেক সমস্যা ফেস করতে পারি, যাতে এখান থেকে আমরা শিক্ষণীয় নিয়ে যে আমরা কি পাইলটা ড্রাইভ করার পরে আমাদের যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আমরা এখানে সলভ করে তারপরে আমরা সার্ভিস পাইলে যাব। এখন পর্যন্ত মূল সেতুর কাজে 10.44 ভাগ অগ্রগতির লক্ষ্য নির্ধারিত থাকলেও অর্জন হয়েছে তার চেয়ে বেশি 13.53 ভাগ। 21 আগস্ট শুরু হওয়া এই ট্রায়াল পাইলের কাজ শেষ হতে সময় লাগবে আরো 2-1 সপ্তাহ। তারপর অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে মূল পাইলের কাজ, যেটির সূচনা হবে এই ট্রায়াল পাইলের 50 মিটার দূরত্বে। আর তারপরে আসলে পুরো পদ্মা নদী জুড়ে দৃশ্যমান হয়ে উঠবে মূল সেতুর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ব্লগার ওয়াশিকুর রহমান হত্যায় গ্রেফতার 3 আসামি সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি আরও জানান, অভিযোগপত্রে যাদের নাম দেয়া হয়েছে তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। পলাতক 2 আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 3 জন গ্রেপ্তার সহ মোট 5 জনের বিরুদ্ধে আমরা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছি। যে 5 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এর ভিতরে হাসিব ওরফে আব্দুল্লাহ, সে আনসারুল্লাহ বাংলা টিমের একেবারে সংগঠক পর্যায়ে, আর বাকিরা মূলত আনসারুল্লাহ বাংলা টিমের সমর্থক হিসাবে তাদের আনসারুল্লাহ বাংলা টিমের পরিচালনায় তারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে বলে স্বীকার করেছে। নাটোরে নিখোঁজের 6 দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে তানভীর নামে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে র্যাব। সকালে শহরের আলাইপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে সোমবার রাতে নিহতের 2 সহপাঠী সহ 3 জনকে আটক করা হয়। এদিকে শিশু তানভীরের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। নাটোর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 11 বছরের শিশু তানভীরের লাশ উদ্ধারের পর আহাজারিতে ভারী হয়ে ওঠে নাটোরের আলাইপুর এলাকার পরিবেশ। কোনো সান্ত্বনাতেই থামছে না বাবা মায়ের কান্না। স্বজনরা জানান, 25 আগস্ট বিকেলে নিখোঁজ হয় তানভীর। সেদিন সন্ধ্যায় মুক্তিপণের দাবিতে অপহরণকারীদের ফোন আসে পরিবারের কাছে। পরে বিষয়টি র্যাবকে জানানো হলে তারা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে সোমবার রাতে 3 জনকে আটক করে। মঙ্গলবার সকালে তাদের নিয়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তানভীরের লাশ উদ্ধার করা হয়। ফোন করে আমার কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ চায়। আমি বাচ্চার সঙ্গে কথা বলতে চাই, আমাকে কোনোভাবেই বাচ্চার সঙ্গে কথা বলতে দেয় না। চাঁদা কিভাবে নিতে হয় এই প্র্যাকটিস করার জন্য তারা মাদ্রাসারই একটা ছেলেকে তারা হত্যা করে। এই হত্যার সাথে যারা জড়িত আছে, আমি আমার 6 নং ওয়ার্ড কাউন্সিলর আমার পক্ষ থেকে আমি এটা সুষ্ঠু তদন্ত চাই। এদিকে পূর্ব শত্রুতা নয়, বরং বিদেশি সিরিয়াল দেখে উৎসাহিত হয়েই 3 কিশোর এ ঘটনা ঘটিয়েছে বলে জানায় র্যাব। 3 জন অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়, বাট আটক করার পর দেখা যায় যে তাদের বয়স খুবই অল্প এবং তাদের মধ্যে 2 জন তার সহপাঠী একই মাদ্রাসার এবং আরেকজন বাইরে কাজ করেন এবং তারা
যেটা হচ্ছে কোনো ধরনের পূর্বশত্রুতা ছিল না। একটি বিদেশি সিরিয়াল দেখে তারা অনুপ্রাণিত হয় যে এভাবে অপহরণ করে টাকা নেওয়া সম্ভব, সেই হিসাবে তারা প্ল্যান করে এবং প্ল্যান করার পরে তারা লোক খুঁজতে থাকে যে কাকে অপহরণ করবে। তখন তারা তানভীরকে সিলেক্ট করে। নিহত তানভীর আশরাফুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এছাড়া আটক 3 জনের মধ্যে একই মাদ্রাসার বায়েজিদ ও হোসাইদ নামে 2 শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, নাটোর। অবশেষে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী। এর আগে হজ নিয়ে মন্তব্য করায় বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ ও মন্ত্রিত্ব হারান তিনি। এ সময় নিজের পদত্যাগপত্র স্পিকারের কাছেও পৌঁছে দেন তিনি। 10ম জাতীয় সংসদের 7ম অধিবেশনে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। দ্বিধাহীন কণ্ঠে কারো বিরুদ্ধে কোনো ঘৃণা বিদ্বেষ উগরে না দিয়ে, কোনো অভিযোগ উত্থাপন না করে হৃষ্টচিত্তে বাংলাদেশ জাতীয় সংসদের আসন 133 টাঙ্গাইল 4 সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছি। একই সঙ্গে মাননীয় স্পিকার, আপনার বরাবর আমার পদত্যাগপত্রটি প্রদান করছি। ব্যাংককে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন আরেক হামলাকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার কম্বোডিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের সা কেও প্রদেশ থেকে ওই হামলাকারীকে আটক করা হয়। এ সময় বিদেশি পাসপোর্ট ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ। আটককৃত 28 বছর বয়স্ক ওই ব্যক্তি বিদেশি নাগরিক বলে জানিয়েছে গণমাধ্যম। তবে এখনও তার নাম বা জাতীয়তা প্রকাশ করা হয়নি থাই পুলিশের পক্ষ থেকে। একই দিন 2 দফায় মোট 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে থাইল্যান্ডের ন্যাশনাল কাউন্সিল ফর পিস অ্যান্ড অর্ডার। এর আগে শুক্রবার ব্যাংককের মনবুরি এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ব্যাংকক বোমা হামলার প্রথম সন্দেহভাজন হামলাকারীকে আটক করে পুলিশ। ব্যাংকক হামলার ঘটনায় থাই এবং বিদেশি মোট 10 জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে জানিয়েছে পুলিশ। কাল থেকে শুরু হচ্ছে আইসিআরসি আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 জাতির এই আসরের উদ্বোধন করার কথা রয়েছে। প্রথম দিনে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ঘরের মাটিতে জয় ভিন্ন কোনো ভাবনা নেই লাল সবুজের বাংলাদেশের। তবে দীর্ঘ 15 বছর এ ধরনের ক্রিকেটে খেলা ইংলিশরাও চায় জয় দিয়ে আসর শুরু করতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 11টায়। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি নতুন জার্সি তুলে দিলেন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক আলম খানের হাতে। সেই সঙ্গে তুলে দিলেন একরাশ স্বপ্ন। যাত্রা শুরু হলো দেশের ক্রিকেটের নতুন এক অধ্যায়ের, যার কাণ্ডারি এখন জীবন যুদ্ধ জয় করা আলমরা। ঘরের মাটিতে প্রথম আন্তর্জাতিক টি-20 আসর, ভালো করতেই হবে। হয়তো রয়েছে অনেক বাধা, সীমাবদ্ধতা, কিন্তু ব্যাট বলের লড়াই দিয়ে সব প্রতিকূলতা জয় করার স্বপ্ন বাংলার এই আহত বাঘদের। টানা 1 মাস দলীয়ভাবে নিজেদের গড়েছেন। টাইগার সমর্থকরাও পাশে থাকবেন, তাই মাঠের ক্রিকেটে ইংলিশদের হারিয়ে জয় দিয়ে ইতিহাস রচনা করতে চায় এই টাইগাররা। আমরা হয়তো নতুন, বাট নতুন হলেও কি আমরা তো আর এখানে হাল ছাড়িয়ে দেবো না। আমরা এখানে চ্যালেঞ্জ গ্রহণ করতে আসছি, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করবো এবং ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে একটা ভালো রেজাল্ট উপহার দেবো বাংলাদেশকে। অবশ্যই হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে যেহেতু, তো দর্শক সমর্থক আমাদের পক্ষেই থাকবে। তো আমরা চাই সবাই যাতে আমাদের জন্য দোয়া করে, আমরা যাতে জিততে পারি। তবে কাজটা অত সহজ হবে কি? কেননা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ইংলিশরা। দীর্ঘ 15 বছর শারীরিক প্রতিবন্ধী দল হিসেবে খেলছে ইংল্যান্ড। এরই মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক আসরে অংশ নিয়েছে ইনজুর্ড 3 লায়ন্সরা। তবে 5 জাতির আসরে এবারই প্রথম। তাই মিরপুর স্টেডিয়ামের পিচ, মাঠ সবকিছু বেশি রোমাঞ্চের ছোঁয়া দিচ্ছে ইংলিশদের। আমরা এই ধরনের ক্রিকেট অনেকদিন ধরে খেলছি, আমরা জয়ের জন্যই মাঠে নামবো। কিন্তু এখানকার পরিবেশ বাংলাদেশের ক্রিকেটারদের চেনা, তাই ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে এটা। আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খেলার অভিজ্ঞতা আছে, তাই বাংলাদেশের বিপক্ষে সেরাটা খেলে জয় পেতে মুখিয়ে আছে আমাদের ক্রিকেটাররা। তবে ইংলিশদের হুঙ্কারকে ভয় পায় না বাংলার এই টাইগাররা, কারণ বিশ্বকাপে যেমন মাশরাফিরা হারিয়েছিল ইংল্যান্ডকে, ঠিক ঘরের মাটিতে সেই ইংল্যান্ডকেই এবার হারাতে তার থেকে অনুপ্রেরণা নিচ্ছে আলমরা। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতা, নাগরিক দুর্ভোগ চরমে, বন্যা পরিস্থিতির অবনতি, কক্সবাজারে পাহাড় ধসে স্কুল ছাত্রীর মৃত্যু। সিএনজি স্টেশনগুলোতে বর্ধিত দামে জ্বালানি গ্যাস কিনতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভ, সিদ্ধান্তের আগেই পরিবহনের ভাড়া না বাড়ানোর নির্দেশ সরকারের। ছাত্রলীগকে মানুষ পেটানোর লাইসেন্স দিয়েছে সরকার, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম জিয়া। চট্টগ্রাম ও ময়মনসিংহে কর্মসূচিতে পুলিশের বাধা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় 3 ছাত্রলীগ নেতাকে অব্যাহতি, 4 শিক্ষার্থী বহিষ্কার, আজও শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি। এবং অক্টোবর থেকে শুরু হবে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজ, প্রবল স্রোতেই চলছে টেস্ট পাইলিং, এরপরই নির্ধারণ হবে ভবিষ্যৎ কর্মপন্থা। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।